আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব লিকুইডিটি প্রোফাইল কি। এর প্রশ্ন হচ্ছে গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এই সাবজেক্টের লিকুইডিটি প্রোফাইল কি আমরা তা দেখব। একটি ব্যাংকের তারল্য প্রোফাইল বলতে ব্যাংকের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আর্থিক বাধ্যবাধকতা পূরণের ক্ষমতা মূল্যায়নকে বোঝায়। তার লিকুইডিটি বলতে আমরা সাধারণত ক্যাশ টাকা বা নগদ টাকাকে বা নগদ ক্যাশ সমতুল্য কোনো সিকিউরিটিকে বুঝিয়ে থাকি। আর লিকুইডিটি প্রোফাইল বলতে ব্যাংকের লিকুইডিটি প্রোফাইল বলতে আমরা নগদ টাকাকেই বুঝিয়ে থাকি। তাহলে একটি ব্যাংকের তারল্য প্রোফাইল বলতে ব্যাংকের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বাধ্যবাধকতা পূরণের জন্য। স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী বাধ্যবাধকতা বলতে আমরা ক্যাশ টাকা যে প্রদান করব কাস্টমারকে যে ক্যাশ নগদ টাকা দেব, আমরা এই নগদ টাকা দেওয়া যে উপযুক্ত পরিমাণ টাকা আমাদের কাছে থাকাকেই বাধ্যবাধকতা পূরণ বলে। তাহলে এটা আমাদের উপযুক্ত পরিমাণ টাকা যদি আমাদের কাছে থাকে তাহলে সেটা হচ্ছে এই ক্ষমতা মূল্যায়নকে লিকুইডিটি প্রোফাইল বলে। তো বিষয়টা কিরকম যে আপনার কাছে আপনার ব্যাংকে হয়তো কোনো লোন পাস করছেন অথবা ডিপোজিট আছে, টাকা হয়তো উইথড্র করতে আসছে, টাকা দিতে পারছেন না। তাহলে এটা যদি আমরা দিতে না পারি তাহলে এটা আমাদের বাধ্যবাধকতাগুলা পূরণ আমরা করতে পারি না। মানে আমাদের এটা এই ক্ষেত্রে ব্যাংকের একটা বড় রিপুটেশনের বিষয় এবং বড় একটা প্রবলেম এটা, যে অনেক সময় অনেক ব্যাংকে এরকম হয়। দুই একদিন হতে পারে বড় ধরনের যদি হয়তো চেক পড়লো, সেক্ষেত্রে আমাদের দুই একদিন হতে পারে, কিন্তু যদি রেগুলার বেসিস হয় তাহলে বুঝবো যে সেই দেশের সেই ব্যাংকের লিকুইডিটি প্রোফাইলটা অনেক দুর্বল। তো এখানে এতে ব্যাংকের সম্পদ এবং দায় দায়িত্বের মূল্যায়ন জড়িত থাকে, সেই সাথে নগদ প্রবাহ, ব্যাংক এবং তার দায়গুলি কভার করার জন্য কত সহজে তার সম্পদকে নগদে রূপান্তর করতে পারে তা নির্ধারণ করে। তাহলে আমরা তারল্য প্রোফাইল ব্যাংকগুলির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ মেট্রিক, কারণ এটি তাদের অপ্রত্যাশিত ঘটনা এবং আর্থিক ধাক্কা সহ্য করার ক্ষমতা নির্ধারণ করে। আচ্ছা, মোট কথায় তাহলে লিকুইডিটি প্রোফাইলটা হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে বিভিন্ন আর্থিক বাধ্যবাধকতা আছে, আর্থিক যে প্রদানটা আছে, মূলত এই নগদ প্রদান সম্পর্কিত যে বিষয়গুলো আলোচনা হয় বা মূল্যায়ন করা হয় তার প্রক্রিয়াটা হচ্ছে আমাদের লিকুইডিটি প্রোফাইল। তো লিকুইডিটি প্রোফাইল, এখানে লিকুইডিটি রিস্ক ইন্ডিকেটর, বিভিন্ন রকম লিকুইডিটি রিস্ক আছে, সেটা ইন্ডিকেটর এখানে আলোচনা করা আছে। বিভিন্ন রকম সূত্রের মাধ্যমে এই লিকুইডিটিটা আমরা ইন্ডিকেট করতে পারি আর কি। তো তারল্য সূচকে কয়েকটি তারল্য সূচক আলোচনা করি। তাহলে এখানে লিকুইডিটি, এই প্রশ্নটা এবারের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারল্য সূচক লিকুইডিটি প্রোফাইল এবারে আসার মতো একটা প্রশ্ন এটা। আচ্ছা, তো এখান থেকে আমাদের তারল্য ঝুঁকি সূচক হলে একটি ব্যাংকের আর্থিক বাজার প্রতিষ্ঠান বা সম্পদের তারল্য অভাবের সামঞ্জস্য ঝুঁকি মূল্যায়ন করার জন্য ব্যবহৃত ব্যবস্থা। তারল্য ঝুঁকি সূচকগুলি এমন মেট্রিক যা ব্যাংকের স্বল্পমেয়াদী বাধ্যবাধকতা, যেমন গ্রাহকের প্রত্যাহার বা অর্থ প্রদানের চাহিদা। গ্রাহকের প্রত্যাহার বলতে গ্রাহক যে ঋণ নিয়ে যায়, যে টাকাগুলো জমা আছে হয়তো কোনো কারণে উইথড্র করছে, এই টাকাগুলো তারা নিয়ে যেতে পারে। এতে গ্রাহকের উত্তোলন বলে, অথবা গ্রাহকের চাহিদা থাকতে পারে, মানে গ্রাহকের ঋণের চাহিদা থাকতে পারে। এগুলো সক্ষমতা পরিমাপ করতে আমাদের ব্যাংকগুলি দ্বারা কিছু কৌশল বা কিছু ঝুঁকির সূচকগুলি আমরা এখানে নির্ণয় করে থাকি। প্রথমে হচ্ছে লিকুইডিটি কভারেজ রেশিও, এলসিআর। এলসিআর এর উপর আমাদের হয়, মানে অঙ্ক আসে। এলসিআর লিকুইডিটি কভারেজ রেশিও। তো এলসিআর হচ্ছে চাপযুক্ত পরিস্থিতিতে সাধারণত 30 দিনের সময়সীমার মধ্যে একটি ব্যাংকের স্বল্পমেয়াদী বাধ্যবাধকতা পূরণ করার ক্ষমতা পরিমাপ করে। তার লিকুইডিটি কভারেজ রেশিও যেটা এলসিআর, এটা হচ্ছে আমাদের চাপযুক্ত সময়ে, যেমন যে সময় আমাদের প্রেশার যায়, যেমন আমাদের ব্যাংকে চাপযুক্ত সময় বলতে আমরা কখনো বুঝি যে আমরা ব্যাংক তো 12 মাস আর চাপ যায় না। চাপ যায় কখন? 2 ঈদের সময় চাপ যায় আমাদের। তার মধ্যে হচ্ছে বিভিন্ন মৌসুমে, যেমন হচ্ছে কোনো এলাকা ভিত্তিক,
যদি কোনো মৌসুমী ফল ওঠে বা ফসল ওঠে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেখানে ব্যাংকে চাপ যায়, তাই না? তো এরকম আমাদের সময় ভিত্তিকও হতে পারে। যেমন যেখানে আমাদের হাটের দিন লাগে হয়তো বা যে শুক্রবার বা উম, বৃহস্পতিবার বা শনিবার, এরকম আমাদের ওই হাটের দিনের পরের দিন আমাদের খুব ব্যাংকে ভিড় হয়, বা আগের দিন ভিড় হতে পারে। বা যেখানে আমাদের এরকম বাজার হয়, বাজারে অনবরত যে বাজারগুলো লেগে আছে, যেমন সিরাজগঞ্জের শাহজাদপুর, এখানে তো কাঁচা টাকা এত আছে, এত নাকি আছে, যেটা বলে শেষ করা যাবে না। এত সেখানে কাপড়ের ক্রয় বিক্রয় হয় আর কি। হ্যাঁ, তো এমন কোনো ব্যাংক নাই সেখানে নেই, অবশ্য একটা থানা লেভেল। হুম, তো এরকম আমাদের চাপযুক্ত পরিস্থিতির কথা বলা আছে এখানে, যে চাপযুক্ত পরিস্থিতিতে এলসিআর চাপযুক্ত পরিস্থিতিতে সাধারণত ৩০ দিনের সময়সীমার মধ্যে একটি ব্যাংকের স্বল্পমেয়াদী বাধ্যবাধকতাগুলি পূরণ করার ক্ষমতাকে বলে। এটা সেকেন্ড পার্টে আপনাদের এর উপর অঙ্ক আছে। সেকেন্ড পার্ট যখন করবেন তখন এই এলসিআর এর সূত্র আছে, এর উপর আমাদের অঙ্ক করতে হয় আর কি, অঙ্ক আসে। এটি একই সময়ের মধ্যে তার প্রত্যাশিত নগদ প্রবাহের সাথে এটি ব্যাংকের উচ্চ মানের তরল সম্পদের তুলনা করে। আচ্ছা, নেট স্টেবল ফান্ডিং রেশিও, এলে এক একটি সূত্র, এক একটা, এই যে এটা হচ্ছে আরেকটি আমাদের রেশিও বা অনুপাত নির্ণয় করার জন্য এটা ব্যবহার হয়। এন এনএসএফআর, বা এটা আমাদের টিকায় আসে, নেট স্টেবল ফান্ডিং রেশিও, একটি ব্যাংকের দীর্ঘমেয়াদী সম্পদের তুলনায় স্থিতিশীল তহবিলের পরিমাপ করে। এটি একটি ব্যাংকের উপলব্ধ স্থিতিশীল তহবিলকে এক বছর মেয়াদে প্রয়োজনীয় স্থিতিশীল তহবিলে তুলনা করে। আচ্ছা, তাহলে এনএসএফআর একটি ব্যাংকের দীর্ঘমেয়াদী সম্পদের যেটা আছে, এটা বলা আছে নেট স্টেবল ফান্ডিং রেশিও। নেট স্টেবল ফান্ডিং রেশিও মানে একটি ব্যাংকের দীর্ঘমেয়াদী সম্পদের তুলনায় স্থিতিশীল, স্টেবল বলতে স্থিতিশীল তহবিলের পরিমাপ করে। তাহলে আমাদের দীর্ঘমেয়াদী সম্পদের তুলনায় কত স্থিতিশীল তহবিল রয়েছে সেটা আমাদের এখানে পরিমাপ করতে হয়। ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর, যেটা আমরা জানি, সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও ঠিক যেটা আমরা ব্যাংকে জব করলে সিআরআর, এসএলআর, এই জিনিসগুলো আমরা জানি, তাই না? তো সিআরআর হলো আমানতের একটি শতাংশ যা ব্যাংকগুলি কেন্দ্রীয় ব্যাংকের কাছে রাখতে হয়। মানে কেউ যদি আমরা শতকরা কত এখন রাখি, 13% মেবি রাখি, তাই না? ব্যাংকে জমা রাখতে হয়, বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। তাহলে বাংলাদেশ ব্যাংকে যেটা জমা রাখতে হয় সেটার নাম হচ্ছে কি সিআরআর। লোন টু ডিপোজিট রেশিও, এলডিআর, একটি ব্যাংকের প্রাপ্ত আমানতের সাপেক্ষে কতটা ঋণ রয়েছে তা পরিমাপ করে। নগদ প্রবাহ অনুমান, এখান থেকে আমাদের ১, ২, ৩, ৪, এই চারটায় আমরা দিব। প্রথমে যে চারটা আছে এই চারটায় আমরা দেব। লিকুইডিটি কভারেজ, এলসিআর, নেট ফান্ডিং, নেট স্টেবল ফান্ডিং রেশিও, ক্যাশ রিজার্ভ রেশিও, লোন টু ডিপোজিট রেশিও। আমরা এই চারটি এখানে দেব। এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারল্য ঝুঁকি সূচক বা লিকুইডিটি রিস্ক ইন্ডিকেটর, আমাদের বিভিন্ন নামে এটা আমাদের আসার সম্ভাবনা রয়েছে। তো এখানে আমাদের বাংলা ইংরেজি সব মিক্সড করে কিন্তু আমাদের প্রশ্ন দেয়। আমি আবারও বলছি, আপনার প্রশ্নগুলো বুঝবেন আগে, তারপরে উত্তর আপনার এমনি চলে আসবে। আপনি আগে প্রশ্নটা বুঝবেন। এই প্রশ্নটা আমাদের এতগুলো ভাবে থাকতে পারে। ডিসকাস দ্য অ্যাসেট স্ট্রাকচার অফ কমার্শিয়াল ব্যাংক, একটি কমার্শিয়াল ব্যাংকে বা বাণিজ্যিক ব্যাংকে অ্যাসেট স্ট্রাকচার, আমাদের অ্যাসেটের গঠন আমাদের আলোচনা করতে বলছে, বা কম্পোনেন্ট অফ অ্যাসেট ফরম্যাটিং অফ কমার্শিয়াল ব্যাংক। আমাদের এইভাবে এতগুলো ভাবে আসতে পারে। বাণিজ্যিক ব্যাংকের সম্পদ কাঠামো আলোচনা করো, অথবা বাণিজ্যিক ব্যাংকের সম্পদ গঠনের উপাদানগুলো আলোচনা করো। ব্যালেন্স শিটে বাণিজ্যিক ব্যাংকের সম্পদের গঠন আলোচনা করুন, অথবা বাণিজ্যিক ব্যাংকের ব্যালেন্স শিটের সম্পদ পার্শ্বের উপাদানগুলি নিয়ে আলোচনা করুন। মানে মোট কথা আমাদের সম্পদের গঠনটা এখানে চেয়েছে। তাহলে আমাদের মানে সম্পদ কি কি হয়, ব্যাংকের যে ব্যালেন্স শিট আছে, আপনারা ব্যালেন্স শিট হয়তো দেখেছেন, অনেকে হয়তো বা ওইরকম গুরুত্ব দেন না। ম্যানেজার স্যারকে প্রশ্ন করে ম্যানেজার স্যার দেবে। আমাদের ব্যালেন্স শিট যখন আমাদের আমরা যে A4 কাগজে আসে, ওইরকম A4 কাগজে আমাদের ব্যাংকের নামদান এরকম থাকে। তারপরে আমাদের এখানে এরকম আমাদের পেজ থাকে, তাই না? হয়তো ২-৩ পেজের আমাদের একটা বাড়াই এরকম ব্যালেন্স শিট আমাদের থাকবে।
লাইবিলিটি অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি টাকা, তারপরে অ্যাসেট টাকা। এরকম ভাবে আমরা এখানে যেটা বলা আছে, আমাদের নগদ টাকা কি কি থাকে, আমাদের মানে সম্পদ কি কি থাকে। সম্পদের প্রথমে থাকবে সিরিয়াল 1 থাকবে নগদ টাকা, তারপরে বাংলাদেশ ব্যাংকের সাথে নগদ জমা, মানে ক্যাশ উইথ বাংলাদেশ ব্যাংক। এখানে যদি আপনি এই যে ইংরেজি হেডিং গুলো দেখেন না, তখন আপনার কিন্তু এটা মনে হবে ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড ওখানে লেখা থাকবে ক্যাশ ইন হ্যান্ড, তারপর ক্যাশ উইথ বাংলাদেশ ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংকের জমা, ক্যাশ উইথ ইন আদার ব্যাংক মানে অন্যান্য ব্যাংকের জমা, মানি এট কল অ্যান্ড শর্ট নোটিশ। এরকম ভাবে থাকে, কিন্তু আমাদের হেডিং গুলো এরকম থাকে। তারপর আছে ইনভেস্টমেন্ট, তারপর হচ্ছে লোন অ্যান্ড অ্যাডভান্স অ্যান্ড ডিসকাউন্টেড অ্যান্ড পারচেজ বিলস, হ্যাঁ এরকম ভাবে আমাদের থাকে। তারপরে আছে এর মধ্যে থাকে আমাদের ক্রেডিট, ক্যাশ ক্রেডিট, ওভারড্রাফট, লোনের মধ্যে ডিমান্ড লোন, টাইম লোন, টার্ম লোন। এরকম লোনের আমাদের প্রকারভেদ গুলো দেওয়া থাকে ওখানে, এবং আলাদা আলাদা অ্যামাউন্ট দেওয়া থাকে। মানে আমরা ক্যাশ ক্রেডিটে কত টাকা লোন দিয়েছি, ওভারড্রাফটে কত টাকা লোন, ডিমান্ড লোনে কত টাকা আছে, সব কিন্তু আলাদা আলাদা দেওয়া থাকে, ভ্যালু দেওয়া থাকে। তারপরে আমাদের ফিক্সড অ্যাসেট দেওয়া থাকে, আমাদের বিল্ডিং, ইকুইপমেন্ট, ফার্নিচার, এরকম আমাদের ফিক্সড অ্যাসেট দেওয়া থাকে। তারপর আদার ফিক্সড অ্যাসেট দেওয়া থাকে। আদার ফিক্সড অ্যাসেট বলতে আমাদের ব্যাংকের যে বিষয়গুলো এখানে ব্যবহার হয়, যে স্টেশনারি, স্ট্যাম্প, প্রিন্টিং ম্যাটেরিয়ালস, অ্যাডভান্স রেন্ট, এরকম অ্যাডভার্টাইজমেন্ট এরিয়া, এরকম আমাদের বলা থাকে আর কি। তারপরে থাকে নন ব্যাংকিং অ্যাসেট, আমাদের ব্যাংকে যে নন ব্যাংকিং অ্যাসেট গুলো আছে, সেই নন ব্যাংকিং অ্যাসেট গুলো আমরা লিখি। তো এটা ইংরেজি বাংলা, এইদিকে এলে বাংলায় লেখেন, বাট এর পয়েন্ট গুলো যদি আপনি ইংরেজিতে দেখেন না, তাহলে আপনার কাছে ইজি লাগবে, এবং এই শব্দগুলো আমরা শুনছি বাংলায় যখন থাকবে তখন এই শব্দগুলো মনে হবে যে আমরা শুনিয়ে নেই বোধ হয়। আচ্ছা, অন্যান্য ব্যাংকে জমা, ক্যাশ উইথ আদার ব্যাংক এখানে বলা আছে। তারপরে কল, মানি এট কল অ্যান্ড শর্ট নোটিশ, তাই না, কল এবং স্বল্প নোটিশে অর্থ। তারপর ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, ঋণ, এবং আমরা আমাদের এখানে যে অ্যাডভান্স এবং কি আছে, লোন এন্ড অ্যাডভান্স, এবং ছাড়যুক্ত এবং ক্রয়কৃত বিল। তো এর মধ্যে আছে আমাদের ক্রেডিট, যেটা আছে ক্যাশ ক্রেডিট, সিসি, ওভারড্রাফট, ডিমান্ড লোন, টাইম লোন, তারপরে আছে কি মেয়াদি ঋণ। এরকম ভাবে আমাদের এখানে যে অ্যাসেট পাশে যে আমাদের কি কি সম্পদগুলো, আমাদের কি কি বসে, সেগুলো কিন্তু একটা জাস্ট সিরিয়াল নাম্বার, আমরা সিরিয়ালি এই জিনিসগুলো করেছি। এটা জাস্ট আপনাকে লিখতে হবে যে সম্পদটা কিভাবে গঠন হয়ে থাকে। তাহলে আমরা লোন লেখার পর আমরা স্থায়ী সম্পদগুলো লিখবো, তারপরে অন্যান্য স্থায়ী সম্পদ লিখবো, তারপরে নন ব্যাংকিং অ্যাসেট লিখবো। আচ্ছা, এটা একটু আমরা একটু একবার যদি মনোযোগ সহকারে দেখি, তাহলে আমরা একটু বাংলা লিখতে পারবো। এটা কিন্তু আমরা আমাদের ব্যাংকের প্রোডাক্ট আমাদের জানা আছে, তাই না। ব্যাংকে কি থাকে, আমাদের ক্যাশ ইন হ্যান্ড বলতে আমরা ক্যাশ ইন ভোল্ট, তাই না, ক্যাশ ইন ভোল্ট থাকে। তারপরে আমরা কি দেই, আমরা লোন দেই। কি কি লোন দেই, মানে সরি, ক্যাশ ইন ভোল্ট যেটা থাকে। তারপরে আমরা বাংলাদেশ ব্যাংকে টাকা জমা রাখি, বাংলাদেশ ব্যাংকে টাকা ডিপোজিট করি, তাই না। তাহলে ডিপোজিট বাংলাদেশ ব্যাংকে জমা থাকতে পারে, আবার অন্যান্য ব্যাংকেও আমরা জমা করি, তাহলে অন্যান্য ব্যাংকে জমা থাকতে পারে শেয়ার সম্পদ। তারপর কল বা স্বল্প নোটিশে অর্থ, মানি এট কল অ্যান্ড শর্ট নোটিশ, যেটা সেটা সেটা আমার সম্পদ। বিনিয়োগ সম্পদ, ঋণ যদি দিয়ে থাকে সেটা হচ্ছে আমাদের কাছে সম্পদ, ব্যাংকের কাছে সম্পদ আর কি, তাই না। ঋণ আবার কত ধরনের হয়ে থাকে, তাই এখানে দেওয়া আছে, এখানে মোটামুটি দেওয়া আছে। তারপরে আসছে স্থায়ী সম্পদ। আমাদের এখন স্থায়ী সম্পদ গুলো কি, যদি আমাদের নিজস্ব বিল্ডিং হয়, বিল্ডিং, ফার্নিচার, কম্পিউটার, আমাদের সার্ভার, এই জিনিসগুলো, আমাদের জেনারেটর, এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। অন্যান্য স্থায়ী সম্পদ আমাদের এখানে দিতে হবে। তারপরে নন ব্যাংকিং অ্যাসেট। আচ্ছা, এই সম্পদের গঠনটা আমরা দেখবো, অনেক ভালো প্রশ্ন এটি। তারপরে আছে রিস্ক ওয়েটেড অ্যাসেট, আপনাদের RWA, এটা প্রশ্নতে দেখুন, এটা হচ্ছে মেবি গতবার নয় এসেছিল। আমরা যদি এটা একটু দেখি, মানে এটা প্রশ্ন যে কত মারাত্মক হতে পারে, এই জিনিসগুলো আমরা কিন্তু এখানে বুঝবো। যেমন হচ্ছে দেখুন, এখানে এখানে কি আসছে,
রিস্ক ওয়েটেড অ্যাসেট আমরা একটা এটা দেখে আমরা মোটামুটি শেষ করছি 9 নম্বরে। এখানে আমাদের এই যে রিস্ক ওয়েটেড অ্যাসেট টিকাতে আছে, তাই না? শর্ট শর্ট নোটিশে আছে, টিকাতে আছে কি সুন্দর করে লেখা আছে রিস্ক ওয়েটেড অ্যাসেট। এটা যদি আমরা দেখি তাহলে আমরা তো পারবোই যে না আমরা পারবো, এটা রিস্ক ওয়েটেড অ্যাসেট, তাই না? রিস্ক ওয়েটেড অ্যাসেট এটা আমরা পড়েছি, পারবো, এটা আমরা দিতে পারবো, ঠিক আছে। কিন্তু এটা যখন বাংলা ভাষণ আপনি দেখতে পাবেন, খেয়াল করুন যে কত মারাত্মক দেখেন। এরা যখন আপনি বাংলা ভাষণ দেখতে যাবেন তখন এখানে কি লেখা আছে 9 নম্বরে, এই যে ঝুঁকি ভিত্তিক সম্পদ। আচ্ছা আপনি কি এটা কি আর খুঁজে পাবেন বলুন, যে এটা কি পড়ছি আমি, এটা কি আর আপনার ব্রেনে আসবে ওই সময়? আসবে না, তাই না? তাহলে আমরা কিন্তু অবশ্যই, আমি কিন্তু বারবার এই কথাগুলাই বলি যে আপনার প্রশ্নটা ভালো মতো আগে বোঝেন, প্রশ্ন বুঝে তারপরে ইয়ে করেন। আর ইংরেজি বাংলা এগুলো সব মিশালে টিশালে পড়তে হবে আপনাকে। আপনি ওই শুধু বাংলায় দেখে যাচ্ছেন তা হবে না, ইংরেজি ওয়ার্ড গুলো প্রশ্নগুলো অন্তত পক্ষে দেখতে হবে। আমি বহু বহু প্রশ্ন এরকম আপনাদের ধরিয়ে দিয়েছি যে এরকম এটা এইভাবে আসে, এটা এরকম ভাবে আসে। এখন এটা আপনার ইচ্ছা, আপনি এখন কিভাবে ক্যাপচার করবেন, কিভাবে নিয়ন্ত্রণ করবেন। দেখুন, এই প্রশ্ন যদি আসে আমরা কি আর খুঁজে পাবো ঝুঁকি ভিত্তিক সম্পদ? আর পরিচিত রিস্ক ওয়েটেড অ্যাসেট নোটে বা এটা এইভাবে লেখা নাই, তাহলে এটা আমাদের রিস্ক ওয়েটেড অ্যাসেট লেখা আছে। তার এই জন্য আমি বলি যে এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করবো। ঠিকই আমাদের ইংরেজিতে আবার ঠিক রিস্ক ওয়েটেড অ্যাসেট লেখা আছে, এই যে রিস্ক ওয়েটেড অ্যাসেট লেখা আছে। তো যাই হোক, এই প্রশ্নগুলো আমরা একটু খুব সতর্কতার সাথে অ্যান্সার করার চেষ্টা করব। আচ্ছা আমি এটাকে শেষ করি।